প্রিয় ছাত্রছাত্রী, ফ্রেন্ডশিপ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ভৌতবিজ্ঞান বিষয়ের 2 নম্বর অধ্যায়ে গ্যাসের আচরণ সম্পর্কে আজকে আলোচনা করব। তো গ্যাসের আচরণ আলোচনা করার পূর্বে আমাদেরকে মেনলি যেটা জানতে হবে, গ্যাস কি বা গ্যাসীয় অবস্থাটা কি সেই সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা জানি পদার্থের মেনলি বা প্রধানত 3টি অবস্থা। তাহলে পদার্থের 3টি অবস্থা। 1 নাম্বার কঠিন অবস্থা বা সলিড স্টেট, 2 নম্বর তরল অবস্থা বা লিকুইড স্টেট। তিন নম্বর গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় সিস্টেম। তাহলে আমরা দেখলাম পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো আজকের আলোচনার বিষয় গ্যাসীয় পদার্থ নিয়ে, গ্যাস নিয়ে। তো আমরা জানি যে কঠিনের ক্ষেত্রে যদি দেখা যায় একটার সঙ্গে আর একটা অণুগুলো পরস্পর কি হয়, লেগে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে আকর্ষণ বল বা আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা খুব বেশি। তার ক্ষেত্রে কঠিন বা সলিডের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে দেখা যায় অণুগুলো তুলনামূলকভাবে একটু দূরে দূরে অবস্থান করে। এটা কার ক্ষেত্রে? লিকুইড বা তরলের ক্ষেত্রে। গ্যাসের ক্ষেত্রে দেখা যায় এদের ক্ষেত্রে অণুগুলো আরো একটু দূরে দূরে অবস্থান করে, কারণ এদের ক্ষেত্রে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। তো গ্যাসের ক্ষেত্রে অণুগুলো আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুবই কম, সেই কারণে অণুগুলো অনেকটা দূরে দূরে অবস্থান করে। যেহেতু কঠিনের ক্ষেত্রে অণুগুলো কাছাকাছি এবং সুনির্দিষ্ট ভাবে থাকে, সেই কারণে কঠিনের আকার আয়তন 2 আছে, তরলের আকার নাই, কিন্তু যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে। আর গ্যাসীয় পদার্থের আকার আয়তন কিছুই নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন হিসাবে ধরা হয়। তো আমরা এবার দেখবো যে গ্যাসের অণুগুলো একটু দূরে দূরে অবস্থান করে, অণুগুলো সর্বদা কি গতিশীল। আমরা একটা আবদ্ধ পাত্রের মধ্যে আমরা কিছু পরিমাণ গ্যাস নিয়ে দেখতে পাবো গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে সর্বদা কি করছে, আঘাত করছে, অর্থাৎ বল প্রয়োগ করছে, অর্থাৎ ধাক্কা মারছে। তারপরে কিসের সৃষ্টি হবে? গ্যাসের চাপের সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি, দেখো গ্যাসের চাপ কি? গ্যাসের চাপকে প্রকাশ করা হয় পি দিয়ে। পি মানে হচ্ছে প্রেসার, প্রেসার মানে হচ্ছে চাপ। তো গ্যাসের চাপ কি? তাহলে আমরা বলতে পারি কোন আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলি প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ। তো গ্যাসের চাপ কি বোঝা গেল? তাহলে কোন আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলি প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় কি, গ্যাসের চাপ বা প্রেসার। তাহলে আমরা বলতে পারি, দেখো যে চাপ, প্রেসার P = কি বলতে পারি, বল বাই ক্ষেত্রফল। বলকে ইংরেজিতে কি বলা হয়, ফোর্স, আর ক্ষেত্রফলকে এরিয়া, এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে চাপের একক জানতে হলে কার একক জানতে হবে, বলের একক, ক্ষেত্রফলের একক। এবার আমরা চলে আসি গ্যাসের চাপের মাত্রা সংকেত বা মাত্রা কার, গ্যাসের চাপে। তাহলে আমরা বলতে পারি, দেখো যে চাপ সমান আমরা কি বলতে পারি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান আমরা কি বলতে পারি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে ভর ইনটু কি বলতে পারি, ত্বরণ।
ক্ষেত্রফল মানে আমরা কি বলতে পারি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে সাধারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু ইন্টু বাহু হয়। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বলি আর দৈর্ঘ্য বলি, ব্যাপারটা কিছুটা দৈর্ঘ্যই বোঝায়, অর্থাৎ কিছুটা লেন্থই বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক, সেই কারণে আমরা বলতে পারি দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য তারপরে কি লিখতে পারি স্কয়ার, ভর। ত্বরণ মানে আমরা কি জানি, বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ। আবার ত্বরণ সমান আমরা বলতে পারি দেখো দৈর্ঘ্য বাই কি বলতে পারি, সময় স্কয়ার, দৈর্ঘ্য বাই সময় স্কয়ার। এখানে আমরা বলতে পারি দেখো ভর ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার ইন্টু সময় স্কয়ার। তাহলে এখানে দেখো দৈর্ঘ্যের পাওয়ারে 1 আছে, এখানে দৈর্ঘ্যের পাওয়ারে কি আছে 2 আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী সেটা হয় ভাগ করতে পারি কিংবা কাটাকাটি করতে পারি। তাহলে দেখো এখানে যেটা থাকবে দেখো তাহলে ভর বাই নিচে দেখো দৈর্ঘ্য স্কয়ার আছে, উপরে কি ছিল দৈর্ঘ্য ছিল, তার নিচে তাও একটা দৈর্ঘ্য থাকবে, তাহলে দৈর্ঘ্য ইনটু কি হবে সময় স্কয়ার। তাহলে আমরা বলতে পারি দেখো ভর, হ্যাঁ এবার দেখো ভরকে ইংরেজিতে কি বলা হয় মাস, তো ভরকে প্রকাশ করা হয় কি দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে। আমরা জানি দেখো দৈর্ঘ্য ভর সময় হচ্ছে কি মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, অলরেডি আমরা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি পেয়ে গেছি। তাহলে ভরকে প্রকাশ করা হয় কি দিয়ে, ক্যাপিটাল এম। দৈর্ঘ্য ইংরেজি কি বললাম লেন্থ, সেই কারণে ক্যাপিটাল এল। সময় টাইম, এখানে কি লিখবো টি এর পাওয়ারে স্কয়ার। তার মানে আমরা বলতে পারি দেখো এম এল এর পাওয়ারে কত হয়ে যাবে -1, টি এর পাওয়ারে কত হবে -2। এটা হয়ে গেল কি চাপের মাত্রীয় সংকেত। তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা নোট করে নাও। তাহলে এটা হয়ে গেল কি চাপের মাত্রীয় সংকেত। এবার আমরা দেখো চাপের একক সম্পর্কে আমরা দেখবো। একক বা ইউনিট, কারণ আমরা একক দেখবো, আমরা চাপের একক দেখবো। তাহলে চাপের একক জানতে হলে কার একক জানতে হবে, চাপ সমান আমরা কি দেখলাম বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই যদি ক্ষেত্রফল হয় তাহলে আমরা বলতে পারি দেখো, তাহলে বলের একক আর কার একক জানতে হবে, ক্ষেত্রফলের একক। তাহলে আমরা বলতে পারি দেখো সিজিএস পদ্ধতি, আমরা জানি ফিজিক্যাল সায়েন্সে সিজিএস আর এসআই এই দুটো সিস্টেমই এখন বর্তমানে চলে, এফপিএস চলে না। তো সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হবে, চাপের একক তাহলে বলের একক বাই কি ক্ষেত্রফলের একক। তো বলের একক কি সিজিএস এ ডাইন পার কি হবে সেমি স্কয়ার বা বর্গ সেমি, ডাইন পার সেমি স্কয়ার। সেরকম এসআই বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয়, তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার কি হবে মিটার স্কয়ার। তাহলে সিজিএস হয়ে গেল ডাইন পার সেমি স্কয়ার, এসআই কি হয়ে গেল নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারকে কি বলা হয় পাস্কাল বলা হয়। তাহলে 1 পাস্কাল সমান আমরা কি বলবো, 1 পাস্কাল সমান আমরা বলবো 1 নিউটন ইনটু 1 মিটার, 1 নিউটন ইনটু 1 মিটার। তাহলে 1 পাস্কাল চাপ বলতে কি বলবো, তাহলে প্রতি বর্গ মিটারে যদি 1 নিউটন বল প্রয়োগ হয় তখন সেই চাপকে বলা হয় কি 1 পাস্কাল। তাহলে 1 পাস্কাল কি বোঝা গেল। এবার আমরা দেখবো চাপের সিজিএস এবং এসআই যে এককগুলো পেলাম, আমরা কি পেলাম সিজিএস এর ডাইন পার সেমি স্কয়ার, এসআই কি পেলাম নিউটন পার মিটার স্কয়ার। এদের মধ্যে কিছু সম্পর্ক আছে কিনা দেখবো। তাহলে আমরা বলতে পারি দেখো 1 পাস্কাল এটাকে পি এ দিয়ে প্রকাশ করা হয়, পাস্কালকে পি এ। তাহলে 1 পাস্কাল সমান আমরা কি বলতে পারি 1 নিউটন পার মিটার স্কয়ার বা বর্গ মিটার। আমরা জানি 1 নিউটন সমান কত 10 টু দি পাওয়ার 5 কি 9। আবার দেখো 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে আমরা কি লিখতে পারি 10 এর পাওয়ারে 2, কি লিখতে পারি 10 এর পাওয়ারে 2 কি লিখবো সেমি, তার মানে 100 সেমি। তার টোটালটার পাওয়ারে কি লিখবো বাইরে স্কয়ার, যেহেতু মিটারের পাওয়ারে কি ছিল স্কয়ার। এখানে লিখবা যেহেতু 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 9 আর 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। আমরা লিখতে পারি দেখো 10 এর পাওয়ারে 5, এখানে দেখো 10 এর পাওয়ারে 2 তারপর আবার স্কয়ার, তাহলে কত হয়ে যাবে 10 এর পাওয়ারে 4 কি হয়ে যাবে 9 আর কি হবে
সেমি স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি দেখো 10 এর পাওয়ারে 5 মাইনাস 4 মানে 10 লিখতে পারি দেখো 5 মাইনাস 4 ডাইন পার কি হবে সেমি স্কোয়ার, তার মানে আমরা বলতে পারি দেখো 10 ডাইন পার কি হবে সেমি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। বুঝা গেল 1 পাস্কাল সমান আমরা কি পেলাম 10 ডাইন পার সেমি স্কোয়ার। এবার আমরা দেখব চাপ নির্ণয় করা হয় কিভাবে। তাহলে চাপ নির্ণয় করা হয় তোমার ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? ম্যানোমিটার যন্ত্র। তো ম্যানোমিটার যন্ত্র কি? ম্যানোমিটার যন্ত্র হচ্ছে একটা আবদ্ধ একটা পাত্র, সেই পাত্রের সঙ্গে ইউ আকৃতি একটা নল যুক্ত থাকে, সেই ইউ আকৃতি নলে কিছু পরিমাণ পারদ রাখা থাকে। একটা আবদ্ধ পাত্রের মধ্যে একটা ইউ আকৃতি একটা নল যুক্ত থাকে, এই পাত্রে এই কোলতার ফ্লাক্সের মধ্যে আমরা ধরে নিলাম যে গ্যাস আছে, সেই গ্যাস সাপোজ এখানে মনে করো P0 কি করছে চাপ দিচ্ছে, ঠিক আছে। আর এখানে বায়ু মনে করো খোলা মুখে মনে করো বায়ু মনে করে চাপ দিচ্ছে P1। আর এই ইউ আকৃতির নয় যেটাকে আমরা কি বলছি ম্যানোমিটার বলছি, সেই ম্যানোমিটারে কিছুটা পারদ ছিল, দেখা যাচ্ছে দ্বিতীয় বাহুতে পারদটা কিছুটা উপরে উঠছে। তাহলে ছবি থেকে এটা পরিষ্কার কি বুঝতে পারছি যে গ্যাসের চাপের মানটা বেশি কার তুলনায় বায়ু চাপের তুলনায়। তার মানে আমরা বলতে পারি দেখো P0 গ্রেটার দেন কি বলতে পারি P1, অর্থাৎ গ্যাসের চাপটা বেশি কার তুলনায় বায়ুর চাপের তুলনায় গ্যাসের চাপের মানটা কি বেশি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো P0 গ্রেটার দেন P1। তার মানে এখানে আমরা দেখো বলতে পারি P0 সমান P1। এবার দেখো আমরা যদি লেভেল করি এই পারদের সঙ্গে কতটা উপরে তুলেছে, দ্বিতীয় বাহুতে পারদটা কতটা উপরে তুলেছে, আমি যদি লেভেলটা দেখি এই যে এখান থেকে হাইটটা আমরা ধরে নিলাম H1, তাহলে H1 সেমি আমরা ধরে নিলাম H1 সেমি পারদকে উপরে তুলেছে, H1 সেমি পারদকে উপরে তুলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি P0 সমান P1 প্লাস H1 সেমি HG চাপ মানে পারদ স্তম্ভের চাপ সমানই, অতএব আমরা বলতে পারি দেখো P0 সমান P1 H1 সেমি পারদ স্তম্ভের চাপ মানে উচ্চতা ইনটু কি হয় ঘনত্ব, পারদের ঘনত্ব এখানে আমরা ডি ধরলাম, আর ইনটু কি হয় অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি। তার মানে আমরা বলতে পারি P0 সমান অর্থাৎ গ্যাসের চাপ সমান বায়ুর চাপ প্লাস কি করতে হবে ওর সঙ্গে H1 dg কি করতে হবে যোগ করতে হবে। এখানে ব্র্যাকেটে লিখে রাখো যে ডি সমান হচ্ছে তাহলে এখানে কি পারদের ঘনত্ব, আর জি সমান হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ডি সমান হলো পারদের ঘনত্ব আর জি হলো অভিকর্ষজ ত্বরণ। তার মানে P0 সমান P1 প্লাস H1 dg। তাহলে P0 মানে হচ্ছে গ্যাসের চাপ, অবশ্যই গ্যাসের চাপের মানটা বেশি বায়ু চাপ অপেক্ষা। এটা ঠিক বিপরীত ঘটনাও ঘটতে পারে, সাপোজ মনে করো প্রথম বাহুতে পারদকে উপরে তোলা আছে, তার মানে বায়ু চাপের মানটা বেশি হবে। এবার যদি এটা হয় মনে করো বায়ু চাপের মান মনে করো বেশি, গ্যাসের চাপের মানটা কি কম, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো P1 সমান কত বলবো P0 প্লাস কি বলবো H2 dg, এরকম সম্পর্ক আসবে। তো যাই হোক, তো এইভাবে আমরা ম্যানোমিটারের সাহায্যে কি করতে পারি গ্যাসের চাপ নির্ণয় করতে পারি। এবার চলে আসি গ্যাসের সূত্র নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে গ্যাসের সূত্র আলোচনা করলে প্রথমে যে বিজ্ঞানীর নাম উঠে আসে তিনি হলেন কি বিজ্ঞানী রবার্ট বয়েল। রবার্ট বয়েল কি করবেন 1662 সালে গ্যাসের আয়তনের সঙ্গে চাপের কি সম্পর্ক সেই সম্পর্কে তিনি একটি সূত্র প্রদান করবেন, তার নাম অনুসারে সেই সূত্রকে বলা হয় কি বয়েলের সূত্র। তাহলে প্রথমে আসবে কি বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কার সঙ্গে গ্যাসের আয়তনকে কি দিয়ে প্রকাশ করা হয় ভি দিয়ে, আর চাপকে কি দিয়ে প্রকাশ করা হয় পি দিয়ে। তাহলে চাপ এবং আয়তন এবং চাপের মধ্যে যে সম্পর্ক, আয়তন এবং চাপের মধ্যে যে সম্পর্ক সেটা বিজ্ঞানী বয়েল নির্ণয় করেন কত সালে 1662 সালে। শর্ত আছে, চাপের সঙ্গে আয়তনের যে সম্পর্ক তিনি নির্ণয় করেন তার শর্ত কি
তৃতীয় সূত্রে বলবে যে নির্দিষ্ট উষ্ণতায়, তার মানে উষ্ণতাটাকে স্থির রাখা হচ্ছে, বা আমরা এটা বলতে পারি স্থির উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোন গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে বিজ্ঞানী কি বললো যে নির্দিষ্ট উষ্ণতায়, তাহলে উষ্ণতাটা যদি স্থির রাখা হয়, নির্দিষ্ট ভর, গ্যাসের ভরটাকে যদি ফিক্স রাখা হয়, তাহলে কোনো গ্যাসের আয়তন অর্থাৎ ভলিউম বলছে ওই গ্যাসের চাপের সঙ্গে, কার সঙ্গে? চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তার মানে আমরা যদি মনে করি, আমরা যদি গাণিতিক রূপে যদি প্রতিষ্ঠা করি, তাহলে গাণিতিক রূপটা দেখো, গাণিতিক রূপ মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সমান ভি। মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ হচ্ছে কি পি। তো বয়লের সূত্র অনুসারে আমরা বলতে পারি, তাহলে সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, ভি ব্যস্তান এই উপর লিখি, কারণ কি বলতে পারি দেখো, ভি ব্যস্তানুপাতিক 1/p। শর্ত কি? স্থির উষ্ণতা ও ভর, কার ভর? গ্যাসের ভর। তাহলে গ্যাসের ভর এবং উষ্ণতা যদি ফিক্সড থাকে, অর্থাৎ যদি না কোনো পরিবর্তন করা হয়, তাহলে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে কি হবে? পরিবর্তিত হবে। গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ চাপ বাড়ালে গ্যাসের আয়তন কি হবে? কমবে, চাপ কমালে গ্যাসের আয়তন বাড়বে। তাহলে আমরা জানি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি সমানুপাতকে সমান করার জন্য আমরা কি বলতে পারি, ভি সমান কে বাই কি বলতে পারি, পি। বা এখান থেকে আমরা বলতে পারি দেখো, পিভি সমান হচ্ছে কি কে। কে কে বলা হয় কি? ধ্রুবক। কে হচ্ছে এখানে কি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। কে এর মান কার উপর নির্ভর করবে? উষ্ণতা এবং গ্যাসের ভরের উপর নির্ভর করে। যাই হোক, তাহলে পিভি সমান কি হয়ে গেল? কে। এই পিভি সমান কে, এটা হয়ে গেল কি বয়লের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল সর্বদা কি হবে? ধ্রুবক। এখন যদি P1 চাপে গ্যাসের আয়তন V1 হয় এবং P2 চাপে গ্যাসের আয়তন যদি V2 হয়, তাহলে এটা 1 নম্বর যদি সমীকরণ দিই, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি, 1 নম্বর সমীকরণ থেকে পাই কি লিখতে পারি, P1 V1 সমান কি বলতে পারি, P2 V2। এটা হয়ে গেল কি বয়লের সূত্রের গাণিতিক রূপ। তাহলে বোঝা গেল বয়লের সূত্র কি। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গাণিতিক রূপ। তাহলে মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে কি ভি এবং চাপ হচ্ছে কি পি। তাহলে আমরা বলতে পারি ভি ব্যস্তানুপাতিক 1 কি বলতে পারি পি। ব্যস্তানুপাত মানে একটা বাড়লে আর একটা কি হবে? কমবে। অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। শর্ত কি? গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। তাহলে বয়লের সূত্র ধ্রুবক রাশি যদি কি, তাহলে কি বলবো? স্থির উষ্ণতা বা স্থির তাপমাত্রা, আর কি বলবো? গ্যাসের ভর। গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর। আমরা বলতে পারি ভি, দেখো সমানুপাতকে সমান করার জন্য বাইরে থেকে কি নেওয়া হয়? ধ্রুবক নেওয়া হয় ভেদের নিয়ম অনুযায়ী। তাহলে ভি সমান কি বলবো? কে বাই পি। তাহলে পিভি সমান কি বলবো? কে। অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল কি হবে? ধ্রুবক। তাহলে এখন যদি P1 চাপে গ্যাসের আয়তন V1 হয় এবং P2 চাপে যদি গ্যাসের আয়তন V2 হয়, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? P1 V1 সমান কে, তার মানে P2 V2 সমান কে। তার মানে এক কথায় আমরা বলতে পারি P1 V1 সমান P2 V2। তাই এটা হয়ে গেল কি বয়লের সূত্র। এবার তোমার এখান থেকে কিছু অঙ্ক করতে হয়, গাণিতিক প্রশ্ন। হয়তো তোমাকে বলে দিল প্রাথমিক চাপ বলে দিল, প্রাথমিক আয়তন বলে দিল, অন্তিম আয়তন বলে দিল, অন্তিম চাপটা তোমাকে হয়তো নির্ণয় করতে বলে। চারটার মধ্যে হয়তো 3টে রাশি বলে দিল, একটা রাশির মান নির্ণয় করতে বললো। এই ধরনের কোশ্চেন থাকে, গাণিতিক কোশ্চেন।
এবার আমরা দেখব বয়েলের সূত্রকে আরো সূক্ষ্মভাবে বোঝার জন্য কিছু লেখচিত্র সম্পর্কে আমরা দেখব। প্রথমে যে লেখচিত্র আসছে দেখো, তাহলে আমরা বলবো পি, এক নম্বর লেখচিত্র পি বনাম ভি লেখচিত্র, পি বনাম ভি লেখচিত্র। তাহলে পি বনাম ভি লেখচিত্র আমরা কিভাবে আঁকবো, তাই এখান থেকে আমরা বলতে পারি দেখো পি কে কোটি হিসাবে ধরা হয়েছে। এখানে লেখচিত্র আমরা জানি এটাকে কি মূল বিন্দু বা অরিজিন, যার স্থানাঙ্ক হচ্ছে 0 0, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। অর্থাৎ এটা কি বলা হয়, কোটি বলা হয়, এটাকে ভুজ বলা হয়। অর্থাৎ কোটি বরাবর গ্যাসের চাপ এবং ভুজ বরাবর গ্যাসের আয়তন বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যে লেখচিত্র পাই সেটা কেমন পাই, সমপরাবৃত্ত মনে হচ্ছে, একটা যে কোনো একটা দড়ি বা একটা লেজ জাতীয় মনে হচ্ছে, কিছু মনে হচ্ছে না দেখে, ফিগার দেখে কিছু মানে কিছু দেখতে পাচ্ছ বা কিছু মনে হচ্ছে না, হচ্ছে না। এর উপরে আমরা যদি তিনখানা পয়েন্ট নিই, কখনো তিনখানা পয়েন্ট নিই তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো জিনিসটা কিভাবে আসছে। তাহলে আমরা কি বললাম, পি কে কোটি এবং ভি কে ভুজ ধরে আমরা যে লেখচিত্র পাই সেই লেখচিত্রের প্রকৃতিটা হবে কি, সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। কেমন হবে, সমপরাবৃত্ত। তাহলে এর উপরে তিনখানা পয়েন্ট, তাহলে এ পয়েন্টে এসছে কিভাবে, তাহলে আগে এক্স এর ভ্যালু হয়, তারপরে কি হয় ওয়াই এর ভ্যালু, এইভাবে এসছে। দেখো বি পয়েন্টে এসছে এইভাবে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো চাপের মানটা বেশি, আয়তন কি হলো, কমলো। চাপের মানটা দেখো আরো কমলো, কিন্তু আয়তন কি হলো, বাড়লো। চাপের মান আরো কমলো, আয়তন কি হলো, বাড়লো। তাহলে চাপের সঙ্গে আয়তনের যে সম্পর্ক বিজ্ঞানী বয়েল কি বলেছিল, যে ভি ব্যস্তানুপাতিক 1/p, অর্থাৎ চাপ কমলে আয়তন কি হবে, বাড়বে। সেরকম এখানে চাপ যেমনই কমছে আয়তন কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। এখানে দেখো চাপ আরো কমলো, আয়তন কি হলো, আরো বাড়লো। তার মানে আমরা যে লেখচিত্র পাবো সেটা হচ্ছে তোমার সমপরাবৃত্ত। তাহলে পিভি লেখচিত্রের প্রকৃতি কি হবে, সমপরাবৃত্ত। তাহলে পি কে কোটি এবং ভি কে ভুজ ধরে আমরা সমপরাবৃত্ত পাবো। এরপরে আমরা দেখো 2 নম্বর লেখচিত্র, যদি আমরা পিভি বনাম পি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র আমরা যদি আঁকি তাহলে কেমন হবে দেখো। তাহলে পিভি কে আমরা কোটি ধরছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0 স্থানাঙ্ক, এটা হচ্ছে তোমার পিভি, এটা হচ্ছে তোমার পি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো পি অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। কি পাবো, পি অক্ষের সমান্তরাল সরলরেখা। দেখো এটা ভালোভাবে দেখো, লক্ষ্য করো একটু, তাহলে বুঝতে পারবে। তাহলে এই পি অক্ষে আমরা পিভি কে কোটি এবং পি কে ভুজ ধরলে আমরা কি পাবো, পি অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। এর উপর তিনখানা পয়েন্ট নাও, এ বি সি। তাহলে এখানে দেখো চাপের মানটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। মানে মূল বিন্দু থেকে যত আমরা ডান দিকে যাচ্ছি চাপের মানটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। কিন্তু চাপ এবং আয়তনের গুণফল কি হচ্ছে, একই থাকছে। তাহলে পিভি কে কোটি এবং পিভি কে কোটি এবং পি কে ভুজ ধরলে আমরা কি পাবো, পি অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল সরল রেখা পাবো। তাহলে পি অক্ষের কি পাবো, সমান্তরাল সরলরেখা পাবো। এখন যদি লিখে নাও এগুলো, তিন নম্বর দেখো, যদি পি বনাম 1/v লেখচিত্র আঁকি কেমন হবে বয়েলের সূত্র থেকে। তাহলে আমরা পি কে আমরা ধরলাম কোটি, পি কে আমরা কি ধরলাম, কোটি, এবং 1/v কে আমরা এখানে ভুজ ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখা যাবে মূল বিন্দুগামী কি পাবো, মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এখানে আমরা যে লেখচিত্র পাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। কারণ দেখো আমরা পড়েছিলাম কি, বয়েলের সূত্র অনুযায়ী ভি ব্যস্তানুপাতিক 1/p, আমরা এটাকেও বলতে পারি যে পি ব্যস্তানুপাতিক 1/v। তার মানে এটা আমরা বলতে পারি দেখো পি ব্যস্তানুপাতিক ভি টু দি পাওয়ার কত বলতে পারি, -1। তাহলে যখন কোনো একটা রাশি আরেকটা রাশির সঙ্গে যখন ডাইরেক্ট কি হয়, সমানুপাতে যখন থাকে,
বা সরল অনুপাতে যখন থাকে তখন কি হয়, সেটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে লেখচিত্র পাবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা কি কি পড়লাম, গ্যাসের চাপ কি, গ্যাসের চাপের একক কি, এগুলো আমরা পড়লাম। আবার আমরা কি দেখলাম যে বয়লের সূত্র, বয়লের সূত্রের গাণিতিক রূপ, এবং কি করলাম বয়লের সূত্রের যে লেখচিত্রগুলো আছে সেই লেখচিত্রগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা দেখবো বয়লের সূত্র থেকে একটা অঙ্ক করা যাক, চেষ্টা করো সবাই। একটা অঙ্ক দিচ্ছি, চেষ্টা করো। একটি অনমনীয় পদার্থ সহ ছিয়াত্তর সেমি এইচজি চাপে গ্যাসের আয়তন 100 সিসি বা 100 ঘন সেমি, এবং আমরা 76 সেমি না লিখে 760 mm বা মিলিমিটার পারদস্তম্ভের চাপে, এবং 1000 মিলিমিটার এইচজি চাপে গ্যাসের আয়তন 80 ঘন সেমি হলে কঠিন পদার্থটি বা অনমনীয় পদার্থটির আয়তন নির্ণয় করো। আমরা এখানে কোশ্চেন দিয়ে দিচ্ছি যে কঠিন পদার্থটির আয়তন নির্ণয় করো। একটা অঙ্ক দেখো, একটা অনমনীয় মানে যেটা গ্যাসের দ্রবীভূত হবে না বা মিশবে না, ঠিক আছে। একটা অনমনীয় পদার্থ সহ 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপে, এইচজি মানে হাইড্রোজিনাম অর্থাৎ পারদকে বোঝায়, গ্যাসের আয়তন বলেছে কত 100 ঘন সেমি। হ্যাঁ, এবার বলছে চাপটা যখন কত করেছে 1000 মিলিমিটার করেছে, তখন আয়তনটা কত বলছে 80 ঘন সেমি। তো বলছে কঠিন পদার্থটির আয়তন কত। তাহলে দেখো, আমরা যদি প্রথমে ধরে নিই যে কঠিন পদার্থের আয়তন তো আমি জানি না, তাহলে কঠিন পদার্থের আয়তনটা প্রথমে আমরা ধরে নিচ্ছি ভি, মনে করি অ্যান্সার। তাহলে মনে করি কঠিন পদার্থটির আয়তন সমান হচ্ছে ভি ঘন সেমি। এটা আমরা ধরে নিলাম যে কঠিন পদার্থটির আয়তন হচ্ছে ভি ঘন সেমি। আর মনে করি গ্যাসের প্রাথমিক আয়তন, ব্যাখ্যা বললাম V1 সমান কি হবে দেখো, গ্যাসের কেবলমাত্র, তাহলে কঠিন পদার্থের আয়তনটা কি হবে বাইরে যাবে। তাহলে গ্যাসের প্রথমে আয়তনটা কত ছিল 100 ঘন সেমি, তাহলে 100 ঘন সেমি থেকে ভি কি হবে মাইনাস হবে, তাহলে আমরা কি পেয়ে যাবো কঠিন পদার্থের আয়তন পেয়ে যাবো। ঠিক একইভাবে দেখো গ্যাসের প্রাথমিক চাপ, ব্যাখ্যাটা কি বলবো, P1 সমান কত বলবো এখানে 760 mm Hg। এটা আমরা যদি সেন্টিমিটার নিয়ে যাই তাহলে কত হবে 10 দিয়ে ভাগ, মানে 76 সেমি Hg। মানে করি গ্যাসের অন্তিম আয়তন, ব্যাখ্যাটা কি বলবো V2 সমান কত হবে 80 মাইনাস কত হবে ভি, বলে দিয়েছে দেখো 1 মিলি চাপে গ্যাসের আয়তন কত বলেছে 80 ঘন সেমি। তাহলে এখান থেকে কঠিন পদার্থের আয়তন বাদ দিলে আমরা কার পাবো, গ্যাসের আয়তন পাবো। মনে করি গ্যাসের অন্তিম
মনে করি গ্যাসের অন্তিম চাপ ব্র্যাকেটে P2 সমান কত বলেছে? P2 সমান বলেছে 1000 মিলিমিটার Hg। তার মানে এটা আমরা বলতে পারি 100 সেমি Hg। ঠিক আছে, কারণ বয়েলের সূত্র থেকে আমরা তাহলে লিখতে পারি, বয়েলের সূত্র থেকে পাই বয়েলের সূত্র থেকে আমরা কি দেখলাম? P1 সমান P2 V2। ঠিক আছে, অঙ্কটা মিটিয়ে দিচ্ছি, অঙ্কটা দেখে নাও। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা কি করলাম? P1 V1 সমান P2 V2। P1 V1 সমান কি পেলাম? P2 V2। তাহলে বা এখান থেকে আমরা দেখো P1 এর মানটা যদি বসে কত পাবো? এখানে বার করেছি কত? 76 গণিত V1 100 ইন্টু 100 মাইনাস কত হবে? V ইজিক্যাল টু দেখো P2 সমান কত? 100 ইন্টু দেখো V2 সমান কত হবে? V2 সমান হচ্ছে 80 মাইনাস V। 80 মাইনাস কত হবে? V। ক্যালকুলেশন করো। তাহলে 76 এর সঙ্গে 100 গুণ কত হবে? 7600 মাইনাস 76 V কত হবে? দেখো 100 এর সঙ্গে 80 গুণ মানে কত হবে? 8000 মাইনাস 100 V। তাহলে এখান থেকে আমরা দেখো মাইনাস 76 V 100 ভিটাকে যদি সমানের দিকে আনি তাহলে কি হবে? সাইন চেঞ্জ হবে, অত প্লাস 100 V। এখানে কত পেলাম? 8000 মাইনাস কত হয়ে যাবে? 7600। তাহলে দেখো 100 থেকে যদি 76 মাইনাস করা হয়, বিকজ সাইন আছে মাইনাস হবে, তাহলে কত হবে তোমার? 24 V। তাহলে 24 V সমান কত হবে? দেখো 400। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি দেখো যে V ইজ ইকুয়াল টু কত বলতে পারি? 400/24। এটাকে 4 দিয়ে ভাগ করো কত হবে? 6। এটাকে 4 দিয়ে ভাগ করো 100। এটা 2 দিয়ে ভাগ করো কত হবে? 3। এটা 2 দিয়ে ভাগ করো কত হবে? 50। তার মানে কত পেলাম? 50/3। তার মানে দেখো 3 একে 3, 20 হলো 3 6 18, আবার 3 6 18 14 থাকবে। দেখো মিলবে না, তাহলে কত কত লিখতে পারি? 16.66। কি বলতে পারি? ঘনসেমি। তাহলে অতএব কঠিন পদার্থের আয়তন সমান কত হবে? 16.66 কি হবে? ঘনসেমি। এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? এরপর আছে দেখো চার্লসের সূত্র। এরকম ছোটখাটো অঙ্ক তোমাদের করতে হবে, এখান থেকে আসবে। টোটাল এখানে মাধ্যমিকে 8 নাম্বার আসবে, তার মধ্যে 2 নম্বরের শর্ট কোশ্চেন একটা, 3 নম্বরে একটা বড়, আর বাদ বাকি 3 নাম্বার হচ্ছে শর্ট। টোটাল 8 নাম্বার আসবে মাধ্যমিক গ্যাসের চ্যাপ্টার। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, খুব সোজা। এরপর আছে দেখো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি? বয়েলের সূত্র আমরা যেমন পড়লাম, চার্লসের সূত্র ঠিক এখানে তোমার গ্যাসের আয়তনের সঙ্গে কার সম্পর্ক? উষ্ণতার সম্পর্ক। আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, অর্থাৎ চাপকে এখানে স্থির রাখা হয়েছে। চাপকে কি রাখা হয়েছে? স্থির রেখে উষ্ণতার সঙ্গে আয়তনের কি সম্পর্ক আছে সেটা বিজ্ঞানী চার্লস নির্ণয় করেন, এবং তার নাম অনুসারে সেটাকে চার্লসের সূত্র বলা হয়। এখন মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে কত? V0। এবং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V1, এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে কি? VT। এটা আমরা ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন কত? V0, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে কত? V1, এবং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে VT। তাহলে চার্লস তার সূত্রে কি বলেছে? বলেছে স্থির চাপে, চাপটাকে যদি স্থির রাখা হয় তাহলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন হয়, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য সেই আয়তন মানে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় সেই আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।
তাহলে আমরা বলতে পারি দেখো 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে কত V0, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় কি আয়তন ছিল V0, আয়তন এর কত হবে, আয়তনের 1/273 অংশ কি হবে বৃদ্ধি বা হ্রাস পাবে, এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে যেহেতু উষ্ণতা আমরা বাড়াচ্ছি, তাহলে V0 × 1/273 হবে। তার মানে আমরা বলতে পারি দেখো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন, সাপোজ এখানে মনে করো একটা পাত্র নিলাম, এই পাত্রে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল মনে করো V0, কত ছিল V0, এবং যদি উষ্ণতা আস্তে আস্তে বাড়ায় তাহলে কি হবে, ওর আয়তন কি ফিক্স থাকবে V0 থাকবে না, অবশ্যই বাড়বে, তাহলে সেই আয়তন কতটা বৃদ্ধি পাবে 1/273 অংশ। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হবে তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন কত হবে আমরা বলেছি V1, তাহলে আমরা বলতে পারি দেখো V1 সমান ওর প্রাথমিক আয়তন কত ছিল V0, তার সঙ্গে যেটা কি হলো বৃদ্ধি পেয়েছে কতটা V0 গণিত 1/273, তার মানে আমরা বলতে পারি দেখো V1 সমান, এখানে দেখো V0 আছে, এখানে V0 আছে, V0 কমন নিতে পারি, তাহলে 1 + 1 কত হবে 273, তাহলে এটা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন তখন কি হয়েছে V1 সমান V0 1 + 1/273। এবার আমরা দেখবো T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন কত হবে, তাহলে আমরা লিখতে পারি দেখো VT সমান V0 + V0 গণিত কত হবে T/273, এখানে 1 ডিগ্রি বাড়াচ্ছিলাম সেখানে 1/273 হচ্ছিল, এখানে যেহেতু টেম্পারেচার কত বাড়াচ্ছি T ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছি, তাহলে কত হবে T/273, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো VT সমান V0 কমান যদি নিই তাহলে 1 + T/273, এটা হয়ে গেল কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এখানে একটা জিনিস মনে রাখবো যে চার্লসের সূত্রের ধ্রুবক রাশি কি, তাহলে ধ্রুবক রাশি হচ্ছে এক নম্বর হবে কি গ্যাসের ভর তো ফিক্স রাখতেই হবে, তাহলে গ্যাসের ভর, 2 নম্বর কি গ্যাসের চাপ, তাহলে গ্যাসের চাপকে ফিক্স রাখা হয়েছে, নিয়ে গ্যাসের উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্ক বিজ্ঞানী চার্লস নির্ণয় করেন, তাহলে এটা হয়ে গেল কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার যদি উষ্ণতা বাড়াচ্ছিলাম তখন এরকম হচ্ছে, উষ্ণতা যদি কম হয় তাহলে কি হবে, তখন আমরা লিখতে পারি দেখো V - T দেখো V0 1 - কত হবে T/273, তাহলে এটা উষ্ণতা বৃদ্ধির জন্য, এটা হয়ে গেল কি উষ্ণতা হ্রাসের জন্য। এরপরে আছে দেখো চার্লসের সূত্রের আমরা কিছু লেখচিত্র করব, হ্যাঁ V বনাম T লেখচিত্র। T মানে স্মল t মানে এখানে সেলসিয়াসকে বোঝায়, তাহলে V বনাম T আমরা যদি লেখচিত্র আঁকি, অর্থাৎ V কে আমরা যদি কোটি ধরি, কি ধরি V কে আমরা যদি কোটি ধরি এবং T কে আমরা যদি ভুজ ধরি, তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে লেখচিত্রটা কিন্তু এই x ড্যাশ অক্ষ থেকে, এটা x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0, মূল বিন্দুর ডান দিকটা হচ্ছে তোমার পজিটিভ আর বাঁ দিকটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে মূল বিন্দু থেকে -273 ডিগ্রি সেলসিয়াস এই বিন্দু থেকে এই লেখচিত্রটা শুরু হবে, এইরকম আমরা কি পাবো লেখচিত্র পাবো। এখন কোশ্চেন হচ্ছে যে মূল বিন্দু থেকে লেখচিত্রটা শুরু হচ্ছে না কেন, কারণ কি মূল বিন্দু থেকে না শুরু হওয়ার একটাই কারণ, এই ক্ষেত্রে সেলসিয়াসের সঙ্গে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতা কিন্তু ডাইরেক্ট কিন্তু সমানুপাতিক সম্পর্ক নাই, আছে কি নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে যেহেতু ডাইরেক্ট আমরা সম্পর্ক পাচ্ছি না, তো V সমানুপাতিক T এটা আমরা বলতে পারছি না,
বলতে পারছি কি, অর্থাৎ উষ্ণতাকে দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে, এটা আমরা বলতে পারবো না। চার্লসের সূত্রে আমরা দেখলাম গাণিতিক রূপ, অর্থাৎ উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না উষ্ণতাকে দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে সেই কারণে আমরা মূল বিন্দু আমি সরলরেখা পাবো না, অর্থাৎ লেখচিত্রটা শুরু হবে কোথা থেকে, -273 অর্থাৎ 0 থেকে আরো 273 ঘর আরো কোন দিকে যাবে, বাঁ দিকে গিয়ে তোমার কি হবে, লেখচিত্রটা শুরু হবে। -273 থেকে লেখচিত্রটা শুরু হবে, অর্থাৎ যত আস্তে আস্তে উষ্ণতা বাড়াবো আয়তন কি হবে, আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তাহলে এরকম আমরা কি পাবো, লেখচিত্র পাবো। এবার এখান থেকে আমরা নতুন আমরা জানি, দেখো সেলসিয়াস, ফারেনহাইট এগুলো আমরা পড়েছি, এগুলো হচ্ছে উষ্ণতার এক একটা স্কেল। সিজিএস এ কি করা হয়, উষ্ণতা মাপার একককে কি বলা হয়, ডিগ্রি সেলসিয়াস। এসআই কি বলা হয়, উষ্ণতার একক হচ্ছে কি, কেলভিন বলা হয়। তো আমরা দেখব যে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা কি, পরম শূন্য উষ্ণতা কি, বা এটাকে বলা হয় অ্যাবসলিউট টেম্পারেচার। পরম শূন্য উষ্ণতা কি, তাহলে বলছে যে উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। যে উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকে আমরা বলতে পারি পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ এই টেম্পারেচারে যে কোনো গ্যাসের আয়তন কি হয়, শূন্য হয়। যদিও এর অ্যাকুরেট মানটা এটা হচ্ছে 273.16 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা সাধারণত কোনটা লিখি, এটাই লিখি, এটাই বই আছে সব বই। তো যাই হোক, তো -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। সেই কারণে -273 ডিগ্রি সেলসিয়াসকে কি বলা হয়, পরম শূন্য উষ্ণতা বলা হয়, বা একে কেলভিন উষ্ণতা বলা হয়। যাই হোক, তো এটা পরম বলার কারণ কি, তো কেউ যদি কোশ্চেন করে যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি, কারণ পরম শূন্য উষ্ণতার মান গ্যাসের প্রকৃতি, গ্যাসের ভর বা গ্যাসের চাপের উপর নির্ভর করে না, অর্থাৎ মহাবিশ্বে এর থেকে কম উষ্ণতা পাওয়া সম্ভব নয়। এখন আমরা দেখো, আমরা ক্লাস 7 এ পড়েছিলাম যে সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের সম্পর্ক কি, C/5 সমান F - 32/9। এটা কি, সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইট, দুটো স্কেলের মধ্যে সম্পর্ক। সেরকম আমরা দেখবো যে সেলসিয়াসের সঙ্গে কেলভিনের কি সম্পর্ক আছে। সেলসিয়াস ও কেলভিনের সম্পর্ক, কেলভিন স্কেলের সম্পর্ক। তাহলে সবসময় মনে রাখবে যে কেলভিন স্কেলের পার্টকে বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বড় হাতে টি অর্থাৎ কেলভিন স্কেলের পার্ট সমান কি হবে, ছোট হাতে টি অর্থাৎ সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস ওর সঙ্গে কত হবে, 273 যোগ করতে হবে। যেটা বার হবে সেটা কিন্তু কেলভিন। কেলভিন একজন বিজ্ঞানীর নাম, সেই কারণে নাম অনুসারে এককের নাম রাখা হয়েছিল কেলভিন। তো বড় হাতে টি অর্থাৎ কেলভিন স্কেলের পার্ট সমান আমরা কি বলবো, সেলসিয়াস স্কেলের পার্ট প্লাস ওর সঙ্গে কি করতে হবে, 273। তোমাকে যদি বলে যে 273 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তাহলে আমরা দেখো -273, তার সঙ্গে আমরা কত অ্যাড করবো, 273 অ্যাড করবো, বাইরে কত লিখবো, একক কেলভিন। তাহলে দেখো +273 -273, তার মানে আমরা বলতে পারি 0 কেলভিন। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 0 কেলভিন। যদি বলে যে 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তাহলে 25 এর সঙ্গে আরো কত অ্যাড করতে হবে, 273 অ্যাড করতে হবে। তাহলে কত হয়ে যাবে, 298 কেলভিন। বুঝা গেল? তো এটা হয়ে গেল কি, সেলসিয়াসের সঙ্গে কেলভিনের কি সম্পর্ক। এবার আমরা দেখব যে চার্লসের সূত্রে কি বিকল্প রূপ আছে, বিকল্প রূপ সম্পর্কে আলোচনা করব। চার্লসের সূত্রের বিকল্প রূপ, বা এটা বলতে পারি পরম স্কেলে চার্লসের সূত্র। পরম স্কেলে চার্লসের সূত্র, পরম স্কেলে চার্লসের সূত্র কি বলা হয়েছে, বলা হয়েছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার কি সমানুপাতিক। তাহলে মনে করি গ্যাসের আয়তন সমান V। মনে করি গ্যাসের উষ্ণতা বা পরম উষ্ণতা যাই বলো, উষ্ণতা সমান হচ্ছে কি, উষ্ণতা সমান হচ্ছে বড় হাতের টি। আগে বললাম যে পরম উষ্ণতাকে কি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি দেখো
চার্লসের সূত্র বিকল্প সূত্রে কি বলা হয়েছে, স্থির চাপ। তাহলে এখানে ধ্রুবক রাশি তোমার স্থির চাপ, আর কি হবে নির্দিষ্ট ভর। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতা সমানুপাতিক। তার মানে আমরা বলতে পারি দেখো ভি সমানুপাতিক কি টি, বা ভি সমান কে ইন্টু কত হবে টি, বা এটা আমরা বলতে পারি দেখো ভি বাই টি সমান হচ্ছে কত কে। এখন যদি দেখো T1 উষ্ণতায় গ্যাসের আয়তন যদি কত হয় V1 হয়, এবং T2 উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V2 হয়, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, V বাই T ইজিক্যাল টু K, কে হচ্ছে কি ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো V1 বাই T1 সমান V2 বাই T2, অর্থাৎ V বাই T সমান হচ্ছে ধ্রুবক। তাহলে চার্লসের সূত্রের আমরা কি দেখলাম, বিকল্প রূপ দেখলাম। বিকল্প রূপে কি বলা হয়েছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। এবার আমরা এটা প্রমাণ করব, বাস তাহলে হয়ে যাবে। দেখো প্রমাণটা দেখলে যে বিকল্প সূত্রটা আসছে কিভাবে, অর্থাৎ ভি বাই টি ইজিক্যাল টু ধ্রুবক, এটা প্রমাণ দেখব। কোশ্চেন বা ভি সমান কেটি, অথবা আর কি বলতে পারি V1 বাই T1 সমান V2 বাই T2 প্রতিষ্ঠা করো। বা এটা বলতে পারি পরম স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করো। তাই এটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে কোশ্চেন। যাই হোক, তার আমরা প্রথমে যেটা করবো যে ধরে নেব যে মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা আমরা ধরে নিচ্ছি কত V0। কারণ কি বললাম, মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন কত V0। মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমরা ধরে নিলাম কত V1। তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে কত V2। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে পাই, দেখো 0 থেকে আমরা যখন T1 এ নিয়ে যাব, তার মানে এখানে টেম্পারেচার কি হচ্ছে ইনক্রিজ করছে, অর্থাৎ টেম্পারেচার কি হচ্ছে বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন কি হবে বাড়বে, আমরা দেখলাম চার্লসের সূত্রে, তাই তো। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন T1 এ নিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে উষ্ণতা বাড়ছে, সে কারণে কি হবে আয়তনটাও বাড়বে। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা পাই দেখো যে V1 সমান কি লিখতে পারি V0 ইন্টু কত লিখতে পারি 1 প্লাস T1 বাই কত হবে 273। তাহলে এটা আমরা বলতে পারি, অতএব V1 সমান আমরা কি বলতে পারি দেখো V0, এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে 273 প্লাস কত হবে T1। তাহলে বা আমরা এটা বলতে পারি দেখো V1 সমান V0। আমরা T1 কাকে বোঝায়, সেলসিয়াসকে বোঝায়, তার সঙ্গে 273 যোগ হয়ে আছে। তার মানে এটাকে আমরা বড় হাতের T1 বলতে পারি, বড় হাতের T1 বাই কত হবে 273। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। আবার একইভাবে দেখো এবার আমরা ধরো 0 ডিগ্রি থেকে মনে করো ডাইরেক্ট মনে করো T2 তে আসছি। তাহলে 0 ডিগ্রি থেকে T2 তে আসছি, তার মানে V0 থেকে কত V2 হচ্ছে আয়তন। তাহলে V2 সমান আমরা কি বলতে পারি দেখো V2 সমান আমরা বলতে পারি প্রাথমিক আয়তন কত V0 প্লাস V0 গণিত কত হবে T2 বাই 273। তার মানে আমরা বলতে পারি দেখো V0 কমন নিয়ে নিতে পারি, এখান থেকে আমরা বলতে পারি V0 1 প্লাস T2 বাই কত হবে 273। একইভাবে তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি দেখো V0 273 হবে, এখানে লসাগু, তাহলে 273 প্লাস কত হবে T2। তাহলে V2 সমান আমরা বলতে পারি দেখো 273 প্লাস T2 কাকে বোঝায়, বড় হাতের T2 বোঝায়। তাহলে আমরা বলতে পারি দেখো তাহলে V0 ইন্টু T2 বাই কত হবে 273। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। ঠিক আছে,
এটা নোট করে নাও। এরপরে দেখো বাকি অংশটা, উপরটা মিটিয়ে দিচ্ছি। তাহলে বলতে পারি দেখো 1 নাম্বার ভাজিত 2 নাম্বার করে পাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণটাকে ভাগ করবো 2 নম্বর সমীকরণ দিয়ে। তাহলে 1 নম্বরে কি আছে v1 বাই কি বলতে পারি v2, v1 বাই v2 সমান v0 ইন্টু t1 বাই কত পেয়েছিলাম 273, সেটাকে ভাগ করবো কত দিয়ে v0 ইন্টু t2 বাই 273। এখানে একটা কথা মনে লিখে রাখবা যে বড় হাতের t1 সমান কত লিখবা, ছোট হাতের t1 প্লাস কত 273। ঠিক একইভাবে t2 সমান বড় হাতে ছোট হাতের t2 প্লাস সমান কত 273। বড় হাতের t2 কাকে প্রকাশ করে, কেলভিনকে প্রকাশ করে। তাহলে এই দেখো v0 v0 কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল ওপর নিচ। তাহলে v1 বাই v2 সমান t1 বাই কত বলতে পারি 273। এই লাইনটা কি বোঝায়, ভাগ বোঝায়। এটা আমরা যদি গুণ করি তাহলে 273টা উপরে উঠে যাবে, উল্টে যাবে, নিচে আসবে t2, তাহলে 273 কেটে গেল। তাহলে v1 বাই v2 সমান কি বলতে পারি t1 বাই t2। এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি। দেখো v1 বাই t1 সমান v2 বাই t2। তাহলে লেখা যাবে না, যাবে না, দেখো তাহলে v1 বাই t1 সমান v2 বাই t2। এখানে দেখো v1 এর সঙ্গে t2 গুণ ছিল, এখন v1 এর সঙ্গে t2 এর গুণ আছে। এখানে দেখো v2 এর সঙ্গে t1 এর গুণ ছিল, দেখো v2 এর সঙ্গে t1 এর গুণ আছে, তাহলে লিখতে পারি। তাহলে v1 বাই t1 সমান v2 বাই t2 সমান হচ্ছে v3 বাই t3 সমানই বলতে পারি v3 বাই t3 সমানই বলতে পারি vn বাই tn। তার মানে এক কথায় আমরা কি বলতে পারি v বাই t সমান হচ্ছে, দেখো এটা একটা দিয়েছিলাম প্রথমেই, এখান থেকে একটা প্রমাণ হতে পারে। বা আরেকটু যদি আমরা স্টেপ করি, দেখো এটা আমরা বলতে পারি v বাই t সমান হচ্ছে কি ধ্রুবক, অর্থাৎ কে বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো v সমান কত বলতে পারি কে ইন্টু কত হবে t, লসে আমরা বলতে পারি v সমানুপাতিক t। এটা হয়ে গেল কি চার্লসের সূত্রের বিকল্প রূপের গাণিতিক প্রতিষ্ঠা। এরপর আমরা লাস্ট একটা করব যে বয়েলস এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ। ঠিক আছে, চার্লস এবং বয়েলের সমন্বয় রূপ সম্পর্কে আমরা দেখব। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রের প্রতিষ্ঠা। কোশ্চেন এভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে pv বাই t ইজ ইকুয়াল টু কি কে, প্রতিষ্ঠা করো। চার্লস এবং বয়েলের সমন্বয়, চার্লস এবং বয়েলসকে আমরা মিশিয়ে আমরা কি পাবো, মিলিয়ে দুটোকে কি পাবো, বা গাণিতিক রূপটা কি পাবো সেই সম্পর্কে আমরা দেখব। তাহলে মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সমান হচ্ছে ভি। মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি। মনে করি নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা হচ্ছে টি, মানে কেলভিনকে বোঝাচ্ছে। তাহলে আমরা আজকে প্রথমে পড়লাম, প্রথম দিকে আমরা পড়েছি যে বয়েলের সূত্র পড়েছি। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি লিখতে পারি, দেখো বয়েলের সূত্র থেকে পাই কি বলতে পারি যে ভি ব্যস্তানুপাতিক 1/p। কন্ডিশন কি, এটা হলো 1 নম্বর সমীকরণ। স্থির উষ্ণতা ও ভর, গ্যাসের ভর।
গ্যাসের ভর এবং উষ্ণতা দুটো কি থাকবে, স্থির থাকবে, অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক 1/p। এখন আমরা প্রমাণ করলাম চার্লসের সূত্রের বিকল্প রূপ থেকে পাই কি বলতে পারি, ভি সমানুপাতিক টি। প্রমাণ করলাম এখনই। এটা হয়ে গেল কত, 2 নম্বর সমীকরণ। আমরা ক্লাস 10-এ পড়বো, অঙ্কে দেখবা ভেদ বা ভেরিয়েশন বলে একটা চ্যাপ্টার আছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি। যৌগিক ভেদের নিয়মানুসারে আমরা কি বলতে পারি, ভি সমানুপাতিক টি বাই পি। ভি সমানুপাতিক কত হবে, টি বাই পি, বা এখান থেকে আমরা বলতে পারি ভি সমান কে টি বাই কত হবে, পি। বা এখান থেকে আমরা বলতে পারি দেখো পিভি ইজ ইকুয়াল টু কত হলো, কে টি, বা পিভি বাই টি সমান হচ্ছে কে। কে মানে কি, কে মানে এখানে লিখবো একটা ধ্রুবক, কে সমান হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তার মানে আমরা কি পেয়ে গেলাম, পিভি বাই টি সমান হচ্ছে কি, ধ্রুবক। এখন যদি T1 চাপে T1 উষ্ণতায় গ্যাসের আয়তন যদি V1 হয়, T2 চাপে T2 উষ্ণতায় গ্যাসের আয়তন যদি কত হয়, V2 হয়, তাহলে আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি করতে পারি, লিখতে পারি, বা 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি, কি লিখতে পারি, T1 V1 বাই T1 সমান T2 V2 বাই কি হবে, T2। এটা হয়ে গেল কি, চার্লস এবং বয়েলের সমন্বয় রূপ। তো আজকে তোমাদের পুরোটা আজকে যেটা করালাম, পুরোটা আছে তোমার পার্ট 1 বা পর্ব 1, প্রথম পর্ব এক কথায় আমরা বলতে পারি। এটা হয়ে গেল কি, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পরে আবার আসছে। তো যাই হোক, তো তোমাদেরকে যেটা বলার বিষয়, ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে একের পর এক ভিডিওগুলো অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ধরে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানো হবে এবং বোঝানো হবে। তোমাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, এবং কোনো জায়গায় কোনো কি বলবো মানে কোয়ারি থাকলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমরা তোমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখলে কি হবে, তোমাদের কোনো জায়গায় যদি কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্ত, বাকি পরে আবার আসছে।